হাওয়া বদলাতে গিয়েছিলুম হাজারিবাগে। হাওয়া নিশ্চয়ই বদলালো, মন কিন্তু বদলালো না। বাসা পেয়েছিলুম শহরের ভিতরে। সেখানে কিছু কিছু গাছপালা থাকলে কি হয়, সেই ধুলো ভরা রাজপথের পর রাজপথ, দুই ধারে বাড়ির পর বাড়ি, আপিস আদালত, হাট বাজার, পানির দোকান, মোটর বাস, রিক্সা, লোকের ভিড়, হট্টগোল, যেন কলকাতার ক্ষুদ্র সংস্করণ। কাজের খাতিরে সব করা যায়, কিন্তু শখ করে এক শহর ছেড়ে আর এক শহরে আসার মানে হয় না। বন্ধুবর বিপিনচন্দ্র হাজারিবাগের ভক্ত, এখানে আগেও বার দুয়েক ঢু মেরে গিয়েছে। বললে, মা বই, এখনই হাল ছাড়ার দরকার নেই, বৈকালে আমার সঙ্গে বেড়াতে বেরিও। ধুলো ভক্ষণের জন্য? তবে সত্যিকার হাজারিবাগ দেখবার জন্য। 10-12 মাইল পথ হাঁটলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে জানি, কিন্তু আমি অতখানি কষ্ট স্বীকার করতে রাজি নই। মাইল 3 হাঁটতে পারবে? খুব পারবো, সে তো কলকাতার এ পাড়া ও পাড়া। তবে প্রস্তুত থেকো, আমি ঠিক সময়ে আসব। বৈকালে বিপিনের সঙ্গে বেরিয়ে পড়লুম। সে মিথ্যে বলেনি। মাইলখানেক অগ্রসর হবার পরেই দৃশ্য পরিবর্তন আরম্ভ হলো। তারপর যত এগুই তত বেশি মুগ্ধ হয়ে যায়। আরও কিছু দূর পদচালনা করে দাঁড়িয়ে পড়ে বিপিন প্রশ্ন করলে, এখন কেমন লাগছে? চমৎকার, অপূর্ব। অভিভূত না হয়ে উপায় নেই। দিকে দিকে নতুন নতুন প্রান্তর, তার উপর দিয়ে কোথায় হারিয়ে যায় বিহল দৃষ্টি। মাঝে মাঝে সৌন্দর্য সৃষ্টি করছে অরণ্যের শ্যামল ছন্দ। কল্পনার রহস্য বিচিত্র দুর্গের মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের পর পাহাড়। অনাদৃত নীলাকাশের সমগ্রতা এসে প্রবেশ করে দুই নয়নের অন্তঃপুরে, যেন ছবির জগৎ। একখানা বড় পাথরের ওপর বসে পড়ে বললুম, হ্যাঁ, এই হচ্ছে সত্যিকার হাজারিবাগ। আজ প্রতিপদ, অন্ধকারের ভয় নেই। এখানে কিছুক্ষণ বসে থাকলে ক্ষতি হবে না। ক্ষতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। মানে? এটা হচ্ছে আষাঢ় মাস, আকাশের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখলুম আকাশের এক প্রান্ত জুড়ে দেখা যাচ্ছে কাজল কালো মেঘ। বিপিন বললে, কালো মেঘ, ওর সাথী বোধ হয় ঝড়। মেঘ তো এখন অনেক দূরে। আমাদের বাসাও তো পাশে নয়, আর একদিন এখানে এলে চলবে, আজ উঠে পড়ো। বিপিনের অনুমানটা ঠিক। খুব তাড়াতাড়ি পা চালিয়ে আমরা যখন শহরের প্রান্তে এসে পড়লুম, প্রায় গোটা আকাশই তখন মেঘাচ্ছন্ন, এবং গাছে গাছে ঝোড়ো হাওয়ার একটানা চিৎকার। গায়ে পড়ল জলের কয়েকটা বড় বড় ফোঁটা। বাসা তখনও বেশ খানিকটা দূরে। আমাদের আজকের গল্প নবাবগঞ্জের সমাধি, লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি শুনতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে নতুন কোনো গল্প আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু করছি গল্পটির পরবর্তী অংশ। কিন্তু বৃষ্টিকে বোধ হয় ফাঁকি দিতে পারবো না। জলের ফোঁটা বেড়ে উঠল। হঠাৎ মোড় ফিরে একটা গলির ভিতর ঢুকে বিপিন ছুটতে ছুটতে বললে, এদিকে এসো। একটা প্রশস্ত জীর্ণ দ্বার পথের পর খানিকটা জঙ্গলময় জমি। আলো আঁধারের মধ্যে দেখা গেল চারিদিকে কতকগুলো দোদুল্যমান বড় বড় গাছ, এবং তাদেরই মাঝখানে সার গাঁথা খিলানওয়ালা বাড়ি, এবং তারই ওপরে মস্ত একটা সুডৌল গম্বুজ। ভাঙা সিঁড়ির পথ। একটা খিলানের তলা দিয়ে দালানে গিয়ে উঠলুম। শুধালুম, কি এটা, মসজিদ নাকি? শেষটা বিপদে পড়ব না তো? ভয় নেই, এ হচ্ছে নবাবগঞ্জের সমাধি ভবন। কার সমাধি জানি না, কিন্তু এখানে কেউ থাকে না। কৌতূহলী হয়ে টর্চের এবং তখনও যেটুকু দিনের আলোর আভাস ছিল তার সাহায্যে দেখলুম এ হচ্ছে বহুকালের প্রাচীন সমাধিপুরী। মলিন দেওয়ালগুলো যত্নের অভাবে কালের অত্যাচারে ক্ষতবিক্ষত হলেও এখনও এখানে ওখানে রয়েছে সূক্ষ্ম ও সুন্দর নকশার চিহ্ন। প্রচুর অর্থ ব্যয় করে সব দিকের মাপজোক ও ছন্দ বজায় রেখে শ্রেষ্ঠ কারিগর দিয়ে
যে এই সমাধি মন্দির গড়ানো হয়েছে সেই বিষয়ে কোনোই সন্দেহ নেই। আর এ সমাধি যে কোনো নবাব বা সম্ভ্রান্ত ব্যক্তির তাও আন্দাজ করা কঠিন নয়। দালানের পরে দেওয়ালের গায়ে একটা কুলুপ দেওয়া দরজা, মূল সমাধি কক্ষের ভিতরে যাবার পথ। চারিধারে বোধ করি জাফরি কাটা শ্বেত পাথরেরই পর্দা বা জানালা। পর্দায় জাফরির ছিদ্রগুলো কে বা কারা কাদা মাটি দিয়ে বন্ধ করবার চেষ্টা করেছে, যেন বাইরের কৌতূহলী চক্ষুকে বাধা দেবার জন্যেই। কোনো কোনো পর্দার উপর থেকে কাদামাটির প্রলেপ আবার খসে পড়েছে। একটা পর্দার ছিদ্রের ওপরে টর্চ রেখে ভিতরে দৃষ্টি চালনা করলুম। ভালো করে দেখতে না পেলেও খানিকটা আন্দাজ করতে পারলুম। মাঝারি আকারের ঘর, মাঝখানে কক্ষতলে একটি সমাধি বেদি, বাকি সবটা জুড়ে শূন্যতা যেন থমথম করছে। কেবল এখানে ওখানে নিচে অন্ধকার ফোঁড়ে কতকগুলো আলোর ফিনকি জ্বলছে আর নিভছে, ঠিক যেন জোনাকি। পর্দার ছেঁদার ভিতর দিয়ে কতকগুলো জোনাকি কি ঘরের ভিতরে গিয়ে ঢুকেছে? সেই মৃত্যুপুরীর অন্ধকার জীবনের এই দীপ্তি অস্বাভাবিক বলে মনে হলো। বাইরে আকাশ যেন বলছে ভেঙে পড়ি। দিনান্তের শেষ আলোটুকু করেছে নিবিড় তিমিরের কোলে আত্মসমর্পণ। থেকে থেকে জেগে উঠছে কেবল লকলকে বিদ্যুতের ক্ষণস্থায়ী জ্যোতির্ময় জিহ্বা এবং সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ বজ্রের জগৎ জাগানো যুদ্ধ ধ্রুপদ। হু হু করে ঝড়ের প্রচণ্ড তাড়নায় সমাধি ভবনের আশপাশকার মস্ত মস্ত পুরানো গাছগুলো ঠিক যেন উন্মত্ত অতিকায় জীবের মতো ছটফট করতে করতে কোলাহল করছে, ভয়াবহ কোলাহল। আর ঝরছে হুড়হুড় করে অবিশ্রান্ত জল ঝমঝম ঝমঝম। সৃষ্টি ভাসাতে চায় যেন প্রলয় প্লাবনে। এমন বিষম বৃষ্টি জীবনে দেখিনি। এ হচ্ছে একেবারে অভাবিত। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা যায় যায়, তবু বৃষ্টি থামল না, তার জোরও কমল না। শব্দ শুনেই বুঝলুম নিচেকার জমি ডুবিয়ে কলকল করে ছুটছে যেন বন্যার প্রবাহ। বড় রাস্তা খুব কাছেই, কিন্তু সেখানে মানুষের একটুও সাড়া নেই, কিংবা আমরা যেন মানুষের পৃথিবীর বাইরে এসে পড়েছি। দুজনে দুই খিলানের মাঝখানকার দেওয়ালে ঠেসান দিয়ে বসেছি, তবু কনকনে দমকা বাতাসের সঙ্গে বরফের মতো ঠান্ডা জলের ঝাপটা এসে হাড়ের ভিতরটা পর্যন্ত অসাড় করে দিচ্ছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললুম, বিপিন, এমন করে আর কতক্ষণ কাটবে? কোনো সাড়া পেলুম না। বিপিন ঘুমিয়ে পড়ল নাকি? জোরে ডাকলুম, বিপিন। রাস্তা এখন নদী, বাড়ি যাবে কেমন করে? হুঁ কি হে, যা বলছি শুনছো? আমি এখন কিছুই শুনছি না, আমি এখন ভাবছি। ভাবছো? কি ভাবছো? জাফরি কাটা পর্দার ফাঁকগুলো কাদামাটি দিয়ে ভরাট করা হয়েছে কেন? এই নিয়ে আবার ভাবনা কিসের? এর তো সোজা উত্তর, বাইরের লোকের ঘরের ভিতরে তাকানো নিষেধ। বিপিন উত্তেজিত স্বরে বলল, কেন নিষেধ? আর কেই বা নিষেধ করে? এ হচ্ছে পোড়ো সমাধি, এর মালিক নেই, আর থাকলেও নিষেধ করবে কেন? ঘরের ভিতরে আছে তো খালি একটা গোর। ভারতের কত দেশে কত বড় বড় নবাব বাদশার গোর দেখে এসেছি, কই কোথাও তো কেউ নিষেধ করেনি। আর এই বেওয়ারির সমাধি বাড়িতেই বা নিষেধ থাকবে কেন? ভেবে দেখো, যখন এই জাফরি কাটা পর্দাগুলো বসানো হয়েছিল তখন এই নিষেধ ছিল না, কিন্তু এখন। বাধা দিয়ে বললুম, কি পাগলের মতো বকছো? না, আমি পাগলের মতো বকছি না। তবে তুমি কি বলতে চাও? এর মধ্যে কোনো রহস্য আছে। কি রহস্য? অপার্থিব রহস্য। বিপিন, তুমি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? মোটেই নয়। তবে তোমার কথার মানে কি? মানে টানের কথা এখন রেখে দাও, কিন্তু এইমাত্র এখান দিয়ে কে চলে গেল না? কেউ চলে যায়নি, আলবাত গিয়েছে। অন্ধকারে তুমি দেখতে পাওনি। তুমি দেখলে কেমন করে? আমিও দেখিনি, আমি পায়ের শব্দ শুনেছি। পায়ের শব্দ আমি কেন শুনতে পেলুম না? তুমি অন্যমনস্ক ছিলে। যাও যাও, বাজে বকো না। বিপিন তার টর্চটা জেলে দালানের মেঝের ওপরে উপুড় করে ধরলে।
প্রায় 1 ইঞ্চি পুরু ধুলোর ওপর রয়েছে একটা পদচিহ্ন। বিপিন বললে, দেখো। আমি হেসে উঠে বললুম, দেখবো আবার কি? তুমি নিজেই বলছো এটা বেয়ারিশ বাড়ি। বাইরের কত লোক এখানে আনাগোনা করে, কে তার হিসাব রাখে? আর আমরা আসবার আগেই ওই পদচিহ্নটা যে ওখানে ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপিন মাথা নেড়ে বললে, না না, এ হচ্ছে একেবারে টাটকা পায়ের দাগ। ওই দেখো, একটা একটা করে আরও কতকগুলো পায়ের দাগ সোজা চলে গিয়েছে। সব দাগ টাটকা। আরও কোনো কোনো বিশেষত্ব লক্ষ্য করেছ কি? বিরক্ত হয়ে বললুম, মাপ করো ভাই, আমি তোমার মতো পদচিহ্ন বিশারদ নই, কোনো বিশেষত্বই লক্ষ্য করিনি। বিপিন নিজের মনেই বলে চললে, প্রত্যেকটা হচ্ছে ডান পায়ের দাগ। মানুষ তো এক পায়ে হাঁটে না, কিন্তু এখানে বাঁ পায়ের একটা দাগও নেই। এ থেকে কি বুঝতে হবে যে এইখান দিয়ে গিয়েছে পা আছে একটি মাত্র? কিন্তু এই এক ঠেঙে লোকটা কেনই বা এখানে এসেছিল, আর গেলই বা কোথায়? আর কেই বা সে? মানুষ না আর কিছু? এটা বলে কি? তার কল্পনা শক্তি যে এতটা প্রবল, আগে তো তা জানতাম না। আচমবিতে খুব জোরে একটা শব্দ হলো, কি যেন কোথায় একটা দরজার উপরে কামারল। বিপিন আঁতকা উঠে বললে, ওই শোনো, কে ভিতরকার ঘরের দরজা খুলছে। ঝড়ের গর্জন কমেছে বটে, কিন্তু বড় বড় গাছগুলোর পাতায় পাতায় তখনও শোনা যাচ্ছে তার শ্রান্ত দীর্ঘশ্বাস। ঝুপঝুপ করে তখনও ঝরছে বৃষ্টি, এবং গড়গড় গড়গড় করে বাজ তখনও ধমক দিচ্ছে মেঘলোকের কোনো অদৃশ্য শত্রুকে। জাফরি কাটা পাথুরে পর্দার ফাঁকে ফাঁকে দেখা গেল সন্দেহজনক আলোর চঞ্চলতা। ও আবার কি! বিস্মিত হয়ে উঠলাম। পর্দার ছিদ্রে চক্ষু সংলগ্ন করে দেখলাম ঘরের ভিতরে অসম্ভব রকম বেড়ে উঠেছে জোনাকির ঝাঁক। পুঞ্জে পুঞ্জে তারা ঘুরছে ফিরছে, উঠছে নামছে। সারা ঘরখানা জুড়ে চলেছে আশ্চর্য এক আগুন জ্বালানোর এবং আগুন নেভানোর খেলা। জোনাকিরা সংখ্যায় কত হবে? হাজার হাজার? না, তার চেয়েও বেশি। এত জোনাকি বাহির ছেড়ে ভিতরে এসে জুটল কেন? ঝড় বৃষ্টির ভয়ে? ও পাশের দালানে হঠাৎ করে আর একটা শব্দ শুনলাম, পদধ্বনি। শব্দ হচ্ছে তালে তালে, কিন্তু প্রত্যেক তালের 2 মাত্রার মধ্যে একটা করে মাত্রা যেন ফাঁক থেকে যাচ্ছে। 2 পা ফেলে চললে প্রত্যেক শব্দের মাঝখানে আর একটা করে শব্দ শোনা যেত। এ যেন কেউ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে। বিপিন প্রায় কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কে আসে? ও কে আসে? ভয় বড় সংক্রামক। এতক্ষণ পরে আমারও বুক ঢিপ ঢিপ না করে পারলে না। কোনো এক পদ লোকের পায়ের শব্দ শোনবার জন্য প্রস্তুত ছিলাম না। না, এই পুরো সমাধি বাড়িতে এই ভীষণ দুর্যোগের রাত্রে। তড়াক করে লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিপিন উদ্ভ্রান্ত স্বরে বলল, ওই যে আসছে, এদিকে আসছে, আমাদের দিকে আসছে। যে আসছে তাকে দেখতে কেমন ধারা, তার চেহারা কি আমাদেরই মতো? হঠাৎ দালানের ভিতরে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে জোনাকি। উপরে নিচে ডাইনে বাঁয়ে ঘুরে ঘুরে জলে আর নেভে, জলে আর নেভে, যেন জীবন্ত অন্ধকারের হাজার হাজার চক্ষু একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। ধূপ ধূপ শব্দ খুব কাছেই। বাবা গো বলে চিৎকার করে উঠেই বিপিন দালানের ওপর থেকে বাইরের দিকে লাফ মারলে। যেদিকে পদশব্দ হচ্ছিল সেই দিকের নিরন্ধ্র অন্ধকারের মধ্যে সভয়ে একবার দৃষ্টি নিক্ষেপ করে আমিও বিপিনের পন্থা অনুসরণ করলুম। তখনও শান্ত হয়নি বৃষ্টি স্নাত কালো রাত্রি, তখনও মৌন হয়নি বজ্রের কণ্ঠ। কেমন করে বাসায় ফিরলুম সে কথা না বলাই ভালো। বৃষ্টি থেমেছে। মেঘ ভেদ করে রোদের একটি সোনালি রেখা এসে পড়েছে আমাদের সকালের চায়ের টেবিলে। বললুম, বিপিন, কাল মিছেই আমরা ভয় পেয়েছিলাম। তাই নাকি? পায়ের দাগ সম্বন্ধে তোমার মতই না হয় মানলুম, কিন্তু অমন সময়ে গোরস্থানের দরজা খুললে কে? দরজা কেউ খোলেনি, দরজায় কেউ ধাক্কা মেরেছিল। হয়তো তোমার আমার মতোই কোনো অসহায় পথিক দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ওখানে আশ্রয় নিতে এসেছিল।
ধাক্কা মেরে দরজাটা বন্ধ দেখে মাথা গোজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছিল। বিপিন ব্যঙ্গের স্বরে বলল, ও তারও কি একটা পা নেই? কানকালের মহিমায় আমাদের মাথা গুলিয়ে গিয়েছিল। হয়তো কারোর হাতের মোটা লাঠির শব্দকেই আমরা পায়ের শব্দ বলে ভুল করেছিলাম। তাই যদি তোমার বিশ্বাস, তাহলে আজকের রাতটা তুমি আবার ওখানে গিয়ে কাটিয়ে আসতে পারো। পাগল, গোরস্থান কি জ্যান্ত ভদ্রলোকের রাত কাটাবার জায়গা? বিপিন ঠোঁট টিপে একটুখানি হাসলে, আর কিছু বললে না। শেষ হলো আমাদের আজকের গল্প নবাবগঞ্জের সমাধি। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করবেন। তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো গল্প আসলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।